আলাইকুম, আমি মাসহারুল ইসলাম শাওন। আজকে আপনারা শুনতে পাবেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস দেবীর দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব শোনেননি তাদের জন্য আমরা প্রথম পর্বের লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে প্রথম পর্বটি শুনবেন, এরপর দ্বিতীয় পর্বটি। আর যারা প্রথম পর্ব শুনেছেন তাদের তো আসলে আর কিছু বলারই নেই। ধন্যবাদ। আমরা এখন শুরু করছি দেবীর দ্বিতীয় পর্ব। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটা প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যাস আছে, অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। কল্যাণীয় সু, ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এ বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছা করে না। মায়া বাড়ালেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুশি হব। আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর। নীল রঙের একটা ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি, প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 again. A.S. পড়তে গিয়ে কেন যেন নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অচেনা মানুষের জন্য মন কেমন কেমন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে। সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুলটুল পেকে গেছে। তাতে কিছু যায় আসে না। মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মনের মতো। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হলো না, অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছা করে, কিন্তু আমি তো জানি না আপনার কি পছন্দ। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটক একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটা জিনিসই আমি পছন্দ করি। কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলেঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সব সময় আমাকে বানাতে হয়। গত রোববারে কি হলো জানেন? রাত 3টেয় বাবা আমাকে ডেকে তুলে বললেন, মা, 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, এই আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনক ভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। বিলু বিছানায় এসে বসলো। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব। লক্ষণ ভালো না আপা। বলো তো কি হয়েছে? কি আবার হবে? তোর শুধু উল্টাপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস! আমার কাছে লুকোতে পারবে না আপা। আমার চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকনামি করিস না। বিলু গেল না। কাপড় ছাড়তে ছাড়তে বলল, রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা। তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। হুম, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই। তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে? চেহারার এই তো অবস্থা। খারাপ অবস্থাটা কি? রংটা একটু ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলছো কেন আপা? তোমার চেহারা নিয়ে তোমার নিজের অত খারাপ ধারণা থাকা উচিত না। সবাই তো আর রানু আপার মতো হয় না, হওয়া উচিত নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা কি তুমি জানো? কি বলছিস এসব? ঠিকই বলছি।
আকবরের মা একদিন দুপুরে কি যেন কি কারণে জানি গিয়েছিল। শুনে রানু আপা নিজের মনে হাসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে, আবার দুই রকম গলায়। আকবরের মা প্রথম ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে। শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? হ্যাঁ, রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ, এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদু স্বরে বলল, রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি আছি। বিলু হেসে ফেলল, হাসতে হাসতে বলল, কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্য মিসির আলি সাহেব একটা মোটা খাতা কিনে নিয়ে এসেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17 বছর, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিতা, 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্ন, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতার হেডিংটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটি করা হয়েছে, যেন মিসির আলি সাহেব মনস্থির করতে পারছেন না কি লিখবেন। দুটি লাইন শুধু পড়া যায়, লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়ে লেখা। এই পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলী নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলো লেখা আছে। যেমন এক জায়গায় লেখা, মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, 2বার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে, যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পে মৃত মানুষটির ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। দ্বিতীয়, পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। ওই মানুষটির কি ফিতা ওই মানুষটি কি ফিতা টানছিল, না পাজামাটাই টেনে নামিয়েছে? তৃতীয়, মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল? চতুর্থ, তার আনুমানিক বয়স কত ছিল? পঞ্চম, প্রথম অসুস্থতার সময় কি মেয়েটির ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? বললে কি বলতো? ষষ্ঠ, মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন। কিভাবে বলল? মেয়েটির নাম তো জানার কথা না, নাকি পরে শুনেছে? সপ্তম, জালাল উদ্দিন জাতীয় নামের কারো সঙ্গে কি এই মেয়েটির পূর্ব পরিচয় ছিল? প্রশ্ন শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা, অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য, মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা সেন্সরি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যেই এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অব প্যারাসাইকোলজির 3য় ভলিউমে 1973 সালে যেটা বেরিয়েছিল, এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে। অথর জন নান এবং এফ টলম্যান। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব খুবই অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজ খবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন, এর মানে কি?
এতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন কারো মনে আছে? আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক না। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতেও বাধছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন, কিছুমাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেই দিনই তাকে দেখে গেলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি বলেন? নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন, মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় না। পাজামা খোলার ব্যাপারটি বলেন। পাজামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলতেছেন বুঝতে পারতেছি না। রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পাজামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পাজামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন, পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগের ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে, শিয়াল কুকুরে কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বললো। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটা তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে ছিল গেঞ্জি। মিসির সাহেবের ভুরু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর কিছুই তো নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফা যার নাম, শুনেছি ওর শ্বশুরবাড়ি কাছেই, হরিণঘাটায়। আপনি যেতে চান হরিণঘাটা? জি। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানা দিন। দেব, বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রব তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার উপর প্রচন্ড হুমড়িতুমড়ি শুরু করলেন। কিন্তু অনুপার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুপা পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল, রাতে ফিরবেন কি? এত রাতে ফিরে লাভ নেই, কাল সকালে যাবেন। লোকজন মিসির আলীকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘন্টাখানেকের মধ্যেই তাকে গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান। মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলো ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটা ফরসি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন, খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন। খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলী বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলী সাহেব এরকম কখনোই করেন না। রানু মৃদু স্বরে বলল, ভিতরে আসবো? এসো রানু, এসো।
গল্প করতে এলাম। খুব ভালো করেছো। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিশোর কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই? উহু, আমি খুব সুখী। রানু হাসতে লাগলো। নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্য হাসছি। কি আবোল তাবোল বলছো? তুমি জানবে কি? জানি কিন্তু। নীলু গম্ভীর হয়ে বলল, জানলে বলো তো। তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক না? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছু জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো ঠিক স্বপ্নও না, তবে অনেকটা স্বপ্নের মতো, যেগুলো সব সত্যি। গত রাতে স্বপ্নে দেখলাম তুমি একটা চিঠি পেয়ে খুব খুশি। যে চিঠিতে একটা লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এইরকম কিছু। এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে তোমার দেখা হবে? আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসেই এসব হয়, বাস্তবে এই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? আমার কিন্তু নীলু ভয় করছে। আমি বুঝতে পারছি, বেশ ভয় করছে। করছে না? না। রানু ইতস্ত করে বলল, ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। আমি দূরে থাকবো। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না, তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একা যাওয়ার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া চুল পাকা এক বুড়ো। তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসলো, কিচ্ছু বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতেই সে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টা বাজতে তো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমাকে সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যি সত্যি সাজতে বসলো। কিন্তু কি যে হয়েছে তার, চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করলো, সাদার উপর নীলের একটা প্রিন্ট। আগে সে কখনো পরেনি। নীলুমা, কোথায় যাচ্ছ নাকি? নীলু তাকিয়ে দেখলো বাবা। কোথায় যাচ্ছ গো মা? একজন বন্ধুর সঙ্গে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে ভালো হতো। থাক, তুই ব্যস্ত। চা বানাতে আর কয় মিনিট লাগবে? তুমি বসো, আমি বানিয়ে আনছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? না, 1 চামচ চিনি দিস। একটু আধটু চিনি খেলে কিচ্ছু হবে না। নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমুচ্ছেন। ঝিমুনোর বেশি প্রায় ঘুমাচ্ছেন বলা চলে। বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোন বন্ধুর বাড়ি যাচ্ছিস মা? নীলু খানিকক্ষণ ইতস্ত করে বলল, তোমাকে আমি পরে বলবো বাবা। সন্ধ্যার আগে আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। নিয়ে যা না, ড্রাইভার তো দিনরাত বসে বসেই মাইনা খায়। বাবা, আমি গাড়ি নেব না। নীলুর সাজ শেষ হলো ঠিক 3:30টায়। আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী। তার মায়াকাড়া দুটি চমৎকার চোখ আছে, কিশোরীদের মতো ছোট্ট একটি চিবুক। ভালোই তো। এরকম একটি মেয়েকে পুরুষরা কি ভালোবাসে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল। তারপর উঠে এলো 3 তলায়। রানু, রানু। রানু যেন তৈরি হয়েই ছিল। সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে।
তুমি যাবে বলেছিলে না আমার সঙ্গে? চলো, চলো। রানু তাড়া লাগালো। নীলু মৃদু স্বরে বলল, তুমি জানতে আমি আসবো? হ্যাঁ, জানতাম। সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করলো। কারো দেখা পাওয়া গেল না। একসময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। তোমার তো এখনো যেতে ইচ্ছা করছে না। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউ এগিয়ে এসে বলল না, তোমাদের মধ্যে নীলুকে? রানু, তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে? না। রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটি এসেছে কিনা বুঝতে পারছো না? না নীলু, পারছি না। আমি সবসময় পারি না। রানু লক্ষ্য করলো নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু। কান্না এলে কি করব? মনটা শক্ত করো ভাই, পৃথিবীটা খুব ভালো জায়গা না। লোকজন তাকাচ্ছে ওদের দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর অবস্থা। তার প্রায় 4 দিন পর নীলু একটা চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম। তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে বর্ষার জলভারের মতো আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা দুজন থাকবো। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে দুজনে চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। তোমাকে কিছুই বলতে হবে না। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে। এবং আর কোনো দিনই তুমি আমাকে দেখবে না। তবে নীলু, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না। এরকম মনে করবার কোনো কারণ নেই, তবু মনে হচ্ছে। খুব সম্ভব উইশফুল থিঙ্কিং। নামে। নীলু চিঠিটি সমস্ত দিন প্রায় 100 বার পড়ল, এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো। রাতে সে অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন দেখলো, যেন পুরনো আমলের একটা পালতোলা জাহাজে সে বসে আছে। জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের। প্রচন্ড বাতাস দিচ্ছে। বাতাসে জাহাজ ছুটে চলছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু ভয় ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু একসময় বলল, আমার ভয় লাগছে এই জাহাজে। আর কেউ কি আছে? সঙ্গে সঙ্গে একটা ভারী পুরুষালী গলা শোনা গেল, ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন এত সুন্দর হয়। নীলুর ঘুম ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমাতে পারল না। বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বিলু জেগে উঠে বলল, কি হয়েছে রাপা? নীলু ভেজা গলায় বলল, পেট ব্যথা করছে, এখন একটু কম, তুই ঘুমা। অনুফার কাছ থেকে নতুন কিছু জানা গেল না। সেও খুব জোর দিয়ে বলল, রানুর পরনে পায়জামা ছিল, এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল। আপনি লোকটাকে দেখেছেন? হ্যাঁ। কিন্তু আপনি করে বলছেন কেন? মুরব্বী মানুষ আপনি। আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখতে বলো তো? চাচা, আমার কিচ্ছু মনে নেই। সে সময় আমি ঘোরের মধ্যে ছিলাম। পরদিন আমার বিয়ে। হ্যাঁ, তা তো আমি জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? জি। তারপর অনেকদিন কেউ ওদিকে যেত না। সবাই বলাবলি করতো রাতে কি জানি দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া কি না কি দেখে। তবে এইসব সত্যি না চাচা, সব মন গড়া। তাই নাকি? জি। ভূত প্রেত বলতে কিচ্ছু নেই। মিসির আলী বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা না। মিসির আলী বললেন, তুমি পড়াশোনা কত দূর করেছো? চাচা, আমি আইএ পড়ার সময় আমার বিয়ে হয়। তারপর আর পড়াশোনা হয়নি। গ্রামে বিয়ে হয়েছে তো। পড়াশোনা করার আমার খুব শখ ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার। কেন? তাহলে বেঁচে থাকতে ইচ্ছা করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যে সব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুফা চুপ করে রইল। মিসির আলী মৃদু স্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি কথা জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে। কিভাবে বলে? তা জানি না।
তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন। আমি আর ও গল্প করছি, সে হঠাৎ গল্প থামিয়ে বলল, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। তারা সত্যি সত্যি এলেন। এটা তো এমনিও হতে পারে, মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালা 5 বছর পর প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল। ও, তাই নাকি? জি। আরেক গল্প বলি শোনেন। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো না। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুপার স্বামীকেও মিসির আলি সাহেবের বেশ লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের লোক, স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলিকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল। মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখালেন যে একটা মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা, একটি কলেরায় মৃত মানুষের লাশ আনুমানিক 30 কি 35 বছর বয়সী মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরিয়া গিয়াছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটি পুঁতিয়া ফেলিবার নির্দেশ দিই। লাশটির কোনো পরিচয় জানা যায়নি। মিসির আলি বললেন, কলেরায় মৃত, এটা বোঝা গেল কি করে? ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, সেটা আমি কি করে বলবো? রিপোর্ট তো আমার লেখা না। ব্রজগোপাল বাবুকে জিজ্ঞেস করেন, তিনি জানবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরেটে খোঁজ করেন, তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি? পুলিশকে আপনারা কি মনে করেন বলেন তো? ঘটনাটা অস্বাভাবিক, সেজন্যই হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে, এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন? বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন? জি না, জানি না। পুলিশের লাইনে ডেড বডি পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, বুঝলেন? মিসির আলি মধুপুরে আরো একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা। দেখার মতো কিছু নয়, ঘন কাটা বন হয়েছে। যার মনে হচ্ছে এই জায়গাটিতে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখেছেন। হাঁটাচলা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। মিসির আলি অনেকের সঙ্গেই কথা বললেন, যদি নতুন কিছু পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে। কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়। এই সময় মানুষ অনেক কিছু ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে। সেখানে যাবার তার একটি উদ্দেশ্য, খুঁজে দেখা যে জালালউদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করলো রানু ইদানিং বেশ স্বাভাবিক। এর প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালার দুটি মেয়ে। ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে। গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে। এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই। কাজের একটা ছেলে পাওয়া গেছে, জিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10-11, তবে মহা বোকা। কোনো কাজই করতে পারে না, করার আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝকা করেও কিছু করাতে পারে না, তবে তার সময় বেশ কেটে যায়। সন্ধ্যাবেলা সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে। জিতু ঘুম ঘুম চোখে পড়ে সরে অ, সরে আ। এই পড়াটি গত 1 সপ্তাহ ধরে চলছে। জিতু মিয়া কিছুই মনে রাখতে পারছে না, কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না। আনিস একদিন ঠাট্টা করে বলেছে, তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলছো। রানু তাতে বেশ রাগ করেছে। গম্ভীর হয়ে বলেছে, ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিনে একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না, কিন্তু সে কিছু বলে না। থাকুক, একটা কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলি সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গা হলুদ। আনিস অবাক হয়ে বলেছে, হয়েছে কি আপনার? জন্ডিস। জন্ডিস বাঁধিয়ে বসেছি। বলেন কি? ইনফেকশাস হেপাটাইটিস। লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয় টয় পাচ্ছেন না? জি না। খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায়।
জি আচ্ছা, আমি কিছু খোঁজ খবর পেয়েছি। মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো। রানু মিসির আলি সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করলো। আহা, বেচারা একা একা কষ্ট করছে। চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাবো একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে। একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি। অরহর পাতার রস। সকালবেলা 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদা এই ওষুধটা দিতেন। তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না। ঢাকা শহরে আমি অরহরের পাতা কোথায় পাবো? কি যে বলো! খুঁজলেই পাবে। জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হলো। রানুর এই একটা প্রবলেম, কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই, চলো ওনাকে দেখে আসি। এত ব্যস্ত হচ্ছ কেন? ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছেন না। রানু থেমে থেমে বলল, আমি অন্য একটা কারণে যেতে চাই। কি কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন। কি খোঁজ পেলেন জানতে ইচ্ছা করছে। মধুপুরের খবর পেলে কিভাবে? স্বপ্নে? না, স্বপ্ন টপ্ন না। অনুপা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছো? গতকাল। আনিস চুপ করে গেল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজন যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। কি, আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিসির আলীকে পাওয়া গেল না। বাড়িতে তার এক ছোট ভাই ছিল। সে বলল, ভাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশি ভালো না। বিলিরুবিন 9.5। লিভার খুবই ড্যামেজ। মিসির আলী হাসপাতালে এসেছেন একগাদা বই নিয়ে। তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে না, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি। ডাক্তাররা বই পড়তে নিষেধ করেননি, কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভেতর ভোঁতা এক ধরনের যন্ত্রণা হয়। যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানে হয় না। তবু তিনি মৃত্যু বিষয়ক একটা বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন। তার স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সে বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করেন। মৃত্যু সাবজেক্টটি তার পছন্দ হয়েছে, কিন্তু এই বিষয়ে পড়াশোনা করতে পারছেন না। বইপত্র নেই। ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে কিছু থাকার কথা, কিন্তু আনাবেন কাকে দিয়ে? তাকে কেউ দেখতে আসছে না। তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে। তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি। হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই। কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় কি? বিকেলবেলা তার কাছে কেউ আসে না। সবারই আত্মীয় স্বজন আসে দেখতে, তার কাছে কেউ আসে না। এই সময় তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনো মানুষের সঙ্গ পাবার জন্য তার মন কাঁদে দেখে নিজের কাছেই লজ্জিত বোধ করেন। আজ সারাদিন মিসির আলীর খুব খারাপ কেটেছে। তার রুমমেট 26 বছরের ছেলেটি সকাল 9টায় বিনা নোটিশে মারা গেছে। মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তার কোনো ধারণাও তার ছিল না। ছেলেটি ভোরবেলায় নাস্তা চেয়েছে, তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বলেছে। তিনি জিজ্ঞেস করেছেন, আজ কেমন আছো? আজ বেশ ভালো। লিভারের ব্যথা কমছে নাকি? না, তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে। খুব বেশি? না না, খুব বেশি না। আপনি এটা কি বই পড়ছেন? এটা একটা সায়েন্স ফিকশন, ফ্রাইডে দ্য 13। বেশ ভালো বই। তুমি পড়বে? জি না, ইংরেজি বই আমার ভালো লাগে না। বাংলা উপন্যাস পড়ি। কার লেখা ভালো লাগে? এদেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ? নিমাই ভট্টাচার্য। তাই নাকি? ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে। সকাল 8:30টায় বলল, একজন ডাক্তার পাওয়া যায় কিনা দেখবেন। তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন, কেউ এলো না। শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে। ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু নেই। শেষ বিদায় নেবার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না, যাওয়া উচিত নয়। এটা হৃদয়হীন ব্যাপার। এতদিন যে ছেলেটি ছিল এখন আর সে নেই।
ঘন্টা খানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এই ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে। হয়তো সন্ধ্যার মধ্যেই কোনো নতুন পেশেন্ট এসে পড়বে। মিসির আলি সমস্ত দিন কিছু খেতে পারলেন না। বিকালের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো। প্রথমবারের মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কেউ না এলে একজন রোগী হলেও আসুক, একা একা এই কেবিনে রাত কাটানো যাবে না। ঠিক এই সময় ইতস্ত ভঙ্গিতে রানু এসে ঢুকলো। আপনি ভালো আছেন? না, ভালো না। তুমি কোত্থেকে? বাসা থেকে। ইস, আপনার এই কি অবস্থা? অবস্থা খারাপই ঠিকই। আনিস সাহেব কোথায়? ও আসেনি, আমি একাই এলাম। ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি। বসো তুমি, ওই চেয়ারটায় বসো। ফ্ল্যাক্সে চা আছে, খেতে চাইলে খেতে পারো। ওহ, চাটা খাবো না। আপনার কাছে একটা খবর জানতে এসেছি। কোন খবরটি? মধুপুর গিয়ে আপনি কি জানলেন? তেমন কিছু জানতে পারিনি। তবে যা জেনেছেন তাই বলুন, আমার খুব জানতে ইচ্ছে করছে। অনুপা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন। মিসির আলি হাসলেন। হাসলে হবে না, আমাকে বলতে হবে। প্রথম যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ। আমি কোনো তথ্য দেইনি। তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল। যেমন পাজামা খোলার ব্যাপারটা, এরকম কোনো কিছুই ঘটেনি। রানু চোখ লাল করে বলল, ঘটেছে। না রানু, ঘটেনি। এটা তোমার কল্পনা। তাছাড়া তুমি উলঙ্গ এক ডেড বডির কথা বলেছ, সেটাও ঠিক না। কিন্তু আমি জানি এগুলো ঠিক। না রানু, এসব তুমি নিজে ভেবেছো এবং আমার ধারণা এই জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো। দেখো না? কিরকম স্বপ্নের কথা বলছেন? মিসির আলি কয়েক মুহূর্ত ইতস্ত করলেন। স্পষ্ট গলায় বললেন, তুমি প্রায় স্বপ্নে দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে? রানু উত্তর দিল না, মাথা নিচু করে থাকলো। বলো রানু, জবাব দাও। হ্যাঁ, দেখি। কখনো কি ভেবে দেখেছো এরকম স্বপ্ন কেন দেখো? না, ভাবিনি। আমি ভেবেছি এবং কারণটাও খুঁজে বের করেছি। আজ সেটা বলতে চাই না, অন্য একদিন বলবো। না, আপনাকে আজই বলতে হবে। মিসির আলি ফ্ল্যাক্স থেকে চা ঢাললেন। শান্ত স্বরে বললেন, চা খেতে খেতে শোনো। চায়ে ক্যাফিন আছে। ক্যাফিন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে। রানু চায়ের পেয়ালা নিল, কিন্তু চুমুক দিল না। মাথা নিচু করে বসে রইল। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, রানু, তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি। তুমি মন দিয়ে শোনো। তুমি যখন বেশ ছোট, 9, 10 বা 11 বছর বয়স, তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল। তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম। সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি। মনে হয় ওই জায়গাটিই হবে, কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না। রানু, তুমি কি আমার কথা শুনছো? শুনছি। তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম। ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে। আমি ওই মূর্তি দেখার জন্য যেতাম। তারপর কি হয়েছে বলো? রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল, আমি বলবো না, আপনি বলবেন। মিসির আলি শান্ত স্বরে বললেন, ওই লোকটি তখন টেনে তোমার পাজামা খুলে ফেললো। রানুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই লোকটির নাম ছিল জালাল উদ্দিন। রানু কিছু বলল না। মিসির আলি বললেন, তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে। তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল। পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল, তখন তোমার মনে পড়লো মন্দিরের দৃশ্য। বুঝতে পারছো? রানু জবাব দিল না। অসুখের মূল কারণটি আলো নিয়ে এলেই অসুখ সেরে যায়। এই জন্যই আমি এটা তোমাকে বললাম। তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটি নিয়ে চিন্তা করবে। তোমার অসুখ সেরে যাবে। রানু মৃদু স্বরে বলল, আপনি কি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন? বলেছি। ও কি বলেছে? তেমন কিছু বলেনি। না, বলেছে আপনি আমাকে বলতে চাচ্ছেন না। এতটা যখন বলেছেন তখন বাকিটাও বলুন। রানু তীব্র চোখে তাকালো। মিসির আলি বললেন, দেখো রানু, আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সবকিছুরই একটা ব্যাখ্যা আছে। জালালউদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন সে কি বলেছে। সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে।
তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। জালালউদ্দিন তখন ছুটে পালিয়ে যায়। আপনি জালালউদ্দিনের কথা বিশ্বাস করেন না? না, ওর মনে পাপবোধ ছিল। মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয় ভীতি আছে। তা থেকেই সে একটা হ্যালুসিনেশন দেখেছে। তুমি নিজেও তো কিছু দেখোনি। না, তাহলেই হলো। জালালউদ্দিন কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম, তোমার না। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিন্তু একটা জিনিস কি জানেন? ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম। মিসির আলি শব্দ করে হাসলেন। হাসতে হাসতে বললেন, সুন্দর তুমি সব সময় ছিলে। ঘটনাটি ঘটেছে তোমার বয়ঃসন্ধিতে। বয়ঃসন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে। এখানেও তাই হয়েছে। কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপরে আর খুঁজে পাওয়া যায়। তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো না। মূর্তিটি চুরি গেছে, কেউ নিয়ে পালিয়ে গেছে, ব্যাস। মূর্তিটি চুরি যায়নি। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে? কি করো? রানু তীব্র কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন, আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না? না রানু, মূর্তির মতো দেখাবে কেন? অসম্ভব রূপবতী একটি তরুণ, এর বেশি কিছু না। তোমার মতো রূপবতী মেয়ে এদেশেই আছে, এবং তারা সবাই রক্তে মাংসের মানুষ। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি বললেন, চলে যাচ্ছ রানু? হ্যাঁ, অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব। না, আপনি আসবেন না, আপনার আসার কোনো দরকার নেই। রানু ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি ক্ষীণস্বরে বললেন, ভেরি ইন্টারেস্টিং। তার ভুরু কুঞ্চিত হলো। তিনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না। তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন। সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করেছে। ফ্যাসিনেটিং টপিক। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে। জানালার আলো এসে পড়েছে তার মুখে। অদ্ভুত সুন্দর একটা মুখ। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে পানি জমে আছে। পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করেই শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে। নুপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল কি? মনের ভুল হবার কথা নয়। বেশ বোঝা যাচ্ছে নুপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এঘর ওঘর করছে। শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। মনের ভুল হবার কথা না। বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথা ঝিমঝিম করতে লাগলো। বিস্ময়ের ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনা হেনার প্রকাণ্ড একটা ঝাড় আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নুপুরের শব্দ আবার যদি পাওয়া যায়। দোতলার একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে। তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে। একটা রিক্সা গেল টুনটুন করে। ব্যাস, আর কিছু শোনা গেল না। শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো। জানালা খোলা, ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনলো রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে। কান্না চাপার আওয়াজ। জিতু মিয়া! জিতু ফুঁপিয়ে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালালো। জিতু মশারির ভেতর জুবুথুবু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিছু হয় নাই। বসে আছিস কেন? ঘুম আহে না। স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ল। কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আসিল। এই দেখেছিস স্বপ্নে? স্বপ্নে দেখি নাই, নিজের চোখে দেখলাম। ধুর বেটা, অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে? যা ঘুমা। জিতু শুয়ে পড়ল। আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগে আছি। ঘুমা তুই। আচ্ছা। আর শোন, রান্নাঘরে বাতি জ্বালানোই থাকুক। আচ্ছা। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আনিস একটা সিগারেট ধরালো। ঘুম চটে গেছে।
তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হতো না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা তার জেগেই কাটবে মনে হয়। সিগারেট টানতে ভালো লাগছে না, পেটের ভেতর পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসলো। আনিস মৃদু স্বরে ডাকলো, এই রানু। রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি, জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? অনেকক্ষণ। তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে, আমাকে ডাকলে না কেন? শুধু শুধু রাখবো কেন? আনিস সিগারেট টানতে টানতে চিন্তা করছিল। রানু বলল, বড্ড গরম লাগছে, জানালা বন্ধ করলে কেন? গরম কোথায়, বেশ ঠান্ডা তো। আমার গরম লাগছে, ফ্যানটা ছাড়ো না। এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো কি? কি যে বলো। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি যখন বাথরুমে ছিলে তখন কি তুমি নুপুরের শব্দ শুনেছ? আনিস ঠান্ডা স্বরে বলল, না তো। কেন? না, এমনি। আমি শুয়ে শুয়ে শুনছিলাম। ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। ঘুম না হলে উঠে বসো, গল্প করি। চা খাওয়া যেতে পারে, কি বলো? রানু উঠে বসলো, কিন্তু জবাব দিল না। আনিস দেখলো রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে, তুমি আমার দিকে তাকিও না প্লিজ। এইসব কি রানু, ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে। তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানো থাক। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো। রানু বলল, আমাদের গ্রামে একটা মন্দির আছে, তার গল্প এখন শুনবে না? মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না। আহা, শোনো না, আমার বলতে ইচ্ছা করছে। আমি যখন খুব ছোট তখন একা একা যেতাম সেখানে। কি মন্দির, কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না, একটা দেবী ছিল। হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কি জন্য? এমনি যেতাম, ছোট বাচ্চা পুতুল খেলে না, কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্প গুজব করতাম, ছেলে মানুষই খেলা আর কি। বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনলো সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নুপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনবো? নুপুরের শব্দ শুনছো না? আনিস দৃঢ় স্বরে বলল, না। তুমি ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। শুয়ে থাকো, তুমি অসুস্থ। রানু ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি। আচ্ছা, এখন শুয়ে থাকো। রানু মৃদু স্বরে বলল, আমি ওই দেবীকে গান গেয়ে শোনাতাম। ওইসব অন্যদিন শুনবো রানু। আজ রাতে আমার বলতে ইচ্ছা করছে। আনিস এসে রানুর হাত ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বড্ড গরম লাগছে, ফ্যানটা ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো। অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর, যা এ জগতের কিছু নয়, অন্য কোনো ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো, ও ভাইজান, ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিল। জিতুকে বলল, এ ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে, বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখলো রানু শিশুর মতো ঘুমাচ্ছে। জিতু মিয়া শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবাও আসছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা ভাঙা গলায় বলল, বুঝতে পারছি না, কেমন জানি করছে। কি করছে? আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা, শুয়ে থাকো গিয়ে, আমি এখানে থাকি, রাত তো বেশি নেই। ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, হাসপাতালে নিতে হলে বলবেন, ড্রাইভারকে ডেকে তুলবো। জি আচ্ছা। রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো, একবারও জাগলো না। নীলু সারাক্ষণ তার পাশে রইল। আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছুই হলো না। আনিস বসার ঘরের সোফায় বসে ঝিমুতে লাগলো। মিসির আলী লোকটির ধৈর্য প্রায় সীমাহীন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক, জয়নাল সাহেব।
উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লসিত হলেন না। ৩০০ বছরের বেশি এর বয়স হবে না, এরকম ভগ্ন স্তূপ এদেশে অসংখ্য আছে। মিসির আলী বললেন, তেমন পুরনো নয় বলছেন? না রে ভাই, ইটের সাইজ দেখলেই বুঝবেন, ভেঙে টেঙে কি অবস্থা হয়েছে দেখেন। যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন কিংবা তার উৎসাহ মিইয়ে গিয়েছিল। গ্রামের লোকজনের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পালবাবুদের প্রতিষ্ঠিত এই মন্দির। পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। ৩-৪ বছরের মধ্যে পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করার জন্য তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। ১২ বছরের একটা কুমারী কন্যাকে আমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেওয়া হয়। দেবীর তুষ্টি হয় না তাতেও। পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না। তবে গ্রামের মানুষেরা নাকি বলি দেওয়া মেয়েটিকে এরপর থেকে গ্রামময় ছুটোছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালাবন্ধ করে পালদের ২ ভাইকে গ্রেফতার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল, কাজেই ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে। কিন্তু মন্দির তালাবন্ধই পড়ে থাকে। ইতিহাস এইটুকুই। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। ২-১ ঘর নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না। হরিশ মণ্ডল বলল, বাবু, আমরা কেউ ওই দিকে যাই না। ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়। কে যাবে বলেন? আপনি তো শিক্ষিত লোক, এইসব বিশ্বাস করেন? করি না, কিন্তু যাইও না। মূর্তিটি আপনি দেখেছেন? আমি দেখি নাই, তবে আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তার ৩ ছেলে। এক ছেলে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার। মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শ্বেত পাথরের মূর্তি, কৃষ্ণনগরের কারিগরের তৈরি। একটা হাত ভাঙা ছিল। মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে। কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে। গ্রামে চোরের তো অভাব নাই। এরকম একটা মূর্তিতে ১,০০০ টাকা হেসে গেলে আসবে। সাহেবেরা নগদ দাম দিয়ে কিনবে। আচ্ছা, একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল সে নাকি অমাবস্যার রাত্রে ঘুরে বেড়ায়। বলে তো সবাই, চিৎকার করে কাঁদে। আমি শুনি নাই, অনেকে শুনেছে। অমাবস্যার জন্য মিসির আলীকে ৩ দিন অপেক্ষা করতে হলো। তিনি অমাবস্যার রাত্রে একটা ৫ ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না। শেয়ালের ডাক শোনা গেল অবশ্যই। শেষ রাত্রের দিকে প্রচন্ড বাতাস বইতে লাগলো। বাতাসে শীষ দেবার মতো শব্দ হলো। সেসব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছু নয়। রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হলো। ছাতা নিয়ে যাননি। মন্দিরের ছাদ ভাঙা, আশ্রয় নেবার জায়গা নেই। মিসির আলী কাক ভেজা হয়ে গেলেন। ঢাকায় ফিরলেন প্রচন্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন, মনে হচ্ছে নিউমোনিয়া, একটা লাংস এফেক্টে ভোগাবে। মিসির আলীকে সত্যি সত্যি ভোগালো। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন। বইপাড়াতে এ সময় লোকজন তেমন থাকে না। আজ যেন আরো নির্জন। নীলু একা একা কিছুক্ষণ হাঁটলো। তার খুব ঘাম হচ্ছে। বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। ৪টা ১০ বাজে। চিঠিতে লিখেছে সে ৪টার মধ্যেই আসবে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীলু অবশ্য কারো মুখের দিকে তাকাতেও পারছে না। কাউকে তাকাতে দেখলেই বুকের ভেতর ধক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল। গল্পের বই তার তেমন ভালো লাগে না। ভালো লাগে বিলুর। বিলুর জন্য একটা কিছু কিনলে হয়। কিন্তু কি কিনবে? সবই হয়তো ওর পোড়া। ওই দিন শীর্ষেন্দুর কি একটা বইয়ের কথা বলছিল, নামটা মনে নেই। আচ্ছা, আপনাদের কাছে শীর্ষেন্দুর কোনো বই আছে? জি না, আমরা বিদেশি বই রাখি না। নীলু অন্য একটা ঘরে ঢুকলো। শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেললো। অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি খুবই সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি। নামটি সুন্দর। নামটি হলো প্রেম নেই। কেমন অদ্ভুত নাম! প্রেম নেই আবার কি? প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকেই তার দিকে তাকাচ্ছে। লোকটির কাঁধে একটা ব্যাগ। এই কিসে? নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো। তার পেছনে ফেরারও সাহস নেই। পেছনে ফিরলেই সেই হয়তো দেখবে বুড়ো দাড়িওয়ালা গুটিসুটি করে আসছে। না, লোকটি আসছে না।
নীলুর মনে হলো ভয়ানক মোটা এবং বেটে একজন কে যেন তাকে অনুসরণ করছে, তার দিকে তাকাচ্ছে না কিন্তু আসছে তার পিছু পিছু। নীলুর তৃষ্ণা পেয়ে গেল, বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়, কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। নীলু ঘড়ি দেখলো, 5টা 5। তার মানে কি সে আসবে না? কথা ছিল নীলু থাকবে ঠিক 1 ঘন্টা। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। ভালোই হয়েছে, দেখা না হওয়াটাই বোধহয় ভালো। দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে। না দেখার রহস্যময়তাই না হয় থাকুক। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। নীলু, নীলু দাঁড়িয়ে পড়লো। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু? চকচকে লাল টাই পরা যে লোকটি হাসছে, সে কে? লম্বা স্বাস্থ্যবান একটা তরুণ, ঝলমল করছে, তার লাল টাই উঠছে, বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয়, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি। আমাকে নীলু নামের একটা মেয়ে লিখেছিল সে দেখতে কুৎসিত। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করেও মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো সমস্তটাই একটা সুন্দর স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী, যেন এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। নীলু দেখবে সে জেগে আছে, পাশের বিছানায় বিলু ঘুমাচ্ছে মশারি না ফেলে। কিন্তু সেরকম কিছু হলো না। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে 1 কাপ চা খেলে কেমন হয়? খাবে? নীলু মাথা নাড়ল, সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ। আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমাল বের করতে গেল। একটা লিপস্টিক, একটা চিরুনি, কিছু খুচরো পয়সা গড়িয়ে পড়ল নিচে। ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়োচ্ছে। নীলু মনে মনে বলল, যেন এটা স্বপ্ন না হয়, আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউ মার্কেটের ভেতর চা খাওয়ার তেমন ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিং এর দোতলায় গেল। চমৎকার জায়গা, অন্ধকার অন্ধকার চারদিক, পরিচ্ছন্ন টেবিল, সুন্দর একটা মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? না। এরা ভালো সমুচা করে। সমুচা দিতে বলি? আমার খিদে পেয়েছে, কি বলবো? বলুন। ছেলেটি হাসলো। নীলুর খুব ইচ্ছা করছিল জিজ্ঞেস করে যে হাসছো কেন তুমি? আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু কিছু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করবার জন্য দিয়েছিলাম। কেউ জবাব দেবে ভাবিনি। আমি ছাড়া কেউ কি লিখেছিল? তা লিখেছে। মনে হচ্ছে এদেশে মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলেই ওরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না। গুড। আমি কিন্তু শুধু তোমার চিঠির জবাব দিয়েছি, অন্য কারো চিঠির জবাব দেইনি। আমার কথা বিশ্বাস করছো তো? করছি। বেয়ারা চায়ের পট দিয়ে গেল। ছেলেটি বলল, দাও, আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে পুরুষেরা, এইটাই নিয়ম। নীলু লক্ষ্য করলো ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছে সে চায়ে 3 চামচ চিনি খায়। ছেলেটি সেটা মনে রেখেছে। কি আশ্চর্য! চায়ে এত চিনি খাওয়া কিন্তু ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে চিনি কম খাবে। নীলু ঘাড় নাড়ালো। তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। ছেলেটি বলল, আরেকটু বসো, আমি বাসায় পৌঁছে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নীলু আর কিছু বলল না। একটু দেরি হলে তোমাকে আবার বাসায় বকবে না তো? না, বকবে না। আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু। শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, ঠিক না? হ্যাঁ, ঠিক। ওই দিন কি হলো জানো? আমার পরিচিত এক মহিলার কান থেকে টান দিয়ে দুল নিয়ে গেছে। রক্তারক্তি কাণ্ড। আমি বাইরে গেলে গয়না টয়না পরি না, না পরাই উচিত। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে? আপনি যদি চান দেব। আমি নিশ্চয়ই চাই। তুমি কি চাও? চাই। বলতে গিয়ে নীলুর চোখ ভিজে উঠল। ছেলেটিকে এখন কত না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাত স্পর্শ করে, তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে। কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, সে এমন কিছুই করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু তার আগে বলো তুমি কি এনেছো? তুমি বলেছিলে লাল টাই আনবে, ভুলে গেছো না? না, ভুলবো কেন?
আমি তোমার জন্য লালটাই পরে এসেছি, যদিও লাল রং আমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে নীল। নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম অল্প হাসলো। হালকা নীল তার নিজেরও পছন্দ। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং, কিন্তু দেখো, আজ সবুজ রংটাও খারাপ লাগছে না। তারা উঠে দাঁড়ালো 8:30টার দিকে। হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটের গেটে। ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে বলল, রাত কি বেশি হয়ে গেছে নীলু? না, বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয়। আমি চাই না আমার জন্য কেউ বকা খাক। অবশ্য এক আধ দিন বকা খেলে কিছু যায় আসে না। কি বলো? নীলু হাসলো। ছেলেটিও হাসলো, মার্জিত হাসি। সরাসরি বাসায় যাবে নাকি যাওয়ার আগে আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান আছে। আজ আর আজ আর যাবো না। ঠিক আছে, চলো বাসায় পৌঁছে দিই। ছেলেটি নীলুকে তার গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছা করছিল তাকে বসতে বলে, কিন্তু তার বড্ড লজ্জা করলো। নীলু নানা প্রশ্ন শুরু করবে। স্যার, ভেতরে আসবো? এসো, কি ব্যাপার? মিসির আলী মেয়েটিকে ঠিক চিনতে পারলেন না। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা। মিসির আলী পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা। কারো নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভুরু কিছুটা কুঞ্চিত হলো। নাম মনে না করতে পারার একটাই কারণ, মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকতো। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেকেন্ড ইয়ারের। একদিন এসেছিলাম আমরা 4 বন্ধু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিলে তোমরা, মনে পড়েছে। আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্ত করতে লাগলো। তার মানে কি, কম বয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন? তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ড কারখানাও করে বসে। তোমার কি ব্যাপার বলো? স্যার, আমি ওই ইএসপি টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছো, আবার কেন? মিসির আলী বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইএসপি আছে। এরকম মনে হবার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লক্ষণ ভালো না। মিসির আলী গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তুমি কি অন্য কিছু বলতে চাও? জি না স্যার, আমি যাই। সালাম আলাইকুম। মিসির আলী গম্ভীর হয়ে বসে রইলেন। এই মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজেই একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12টায় একটা ক্লাস ছিল। মিসির আলী গিয়ে দেখলেন কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে কি, এরকম কিছু শোনেননি। সামনে হয়তো টার্ম পরীক্ষা আছে। টার্ম পরীক্ষা থাকলে ছাত্ররা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলী ভ্রু কুঁচকে খালি ক্লাসে 5 মিনিট বসে রইলেন। গত রাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্য পড়াশোনা করেছেন। এই অবস্থা হলে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটা ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল। পাগল টাগল ভাবছে বোধহয়। মিসির আলী উঠে পড়লেন। আজকের দিনটাই শুরু হয়েছে খারাপ ভাবে। একটা কাজও ঠিক মতো হচ্ছে না। মিসির আলী ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন। তার কপালের মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার টেশার হয়েছে বোধহয়। ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টার দিকে। এই অসময়েও বসার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটাই যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে? জি, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময় অফিস নেই? ছুটি নিয়ে এলাম। ব্যাপার কি? রানুর শরীরটা বেশি খারাপ, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছেন, বসেন। চাটা দিয়েছে? জি, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ। বসুন, আমি কাপড় ছেড়ে আসি। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলী লক্ষ্য করলেন তার চোখের নিচে কালি পড়েছে। তার মানে রাতে ঘুমাতে পারছে না। এরকম হওয়ার কথা নয়। মিসির আলী চিন্তিত মুখে ভেতরে ঢুকলেন। তার ফিরে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন, ব্যাপারটা কি? আনিস ইতস্ত করে বলল,
ভূত প্রেত বলে সত্যি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, আমি কনফিউজড হয়ে গেছি। অর্থাৎ এখন ভূত প্রেত বিশ্বাস করতে শুরু করেছেন? আনিস চুপ করে রইল। এর কারণটা বলেন, শুনি। নানা রকম শব্দ হয়। তাই নাকি? আপনি নিজে শোনেন? জি শুনি, গন্ধও পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পায়? রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলি চুরুট ধরালেন। আনিস বলল, গত রাতে ঘরের মধ্যে কেউ যেন নুপুর পায়ে হাঁটছিল। এই নুপুরের শব্দ প্রথম কে শোনে, আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন। ব্যাপারটা আপনার মনোজগতে, আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। না ভাই, আমি শুনবো না। আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী লোক আমি। আপনি আসেন না একবার? ঠিক আছে, যাব। কবে আসবেন? আর আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসে নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে, সেই সৌরভকে আপনি একটা আধ্যাত্মিক রূপ দেন? হতে পারে? পারে, কিন্তু শব্দটা? কোন একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে। মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস আনিস সাহেব। সে আপনাকে এমন সব জিনিস দেখাতে বা শোনাতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নয়। আপনি কি উঠছেন? জি। আচ্ছা ঠিক আছে, যান। আমার নিজেরও মাথা ধরেছে। দুটো প্যারাসিটামল খেয়েছি, লাভ হচ্ছে না। জ্বর আসছে বলে মনে হয়। শরীরটা কি আছে, বেশি দিন বাঁচবো না। পত্রিকা খুলে নীলু অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলো এক, জিপিও বক্স নাম্বার ৭৩। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনোদিন ছাপা হবে না, এর প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছা হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্য একটা বড় চমকের অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন? ও ইয়ে, তুমি আমার ছাত্রী। কোন ইয়ার? থার্ড ইয়ার স্যার। নীলু আমার নাম, নীলুফার। ও আচ্ছা আচ্ছা, নীলুফার। তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি, তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে ৩ তলায় নিয়ে গেল। ফেরার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার, যেতেই হবে। আচ্ছা, দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছে মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা আচ্ছা, তুমি করে বলতাম তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছো? হ্যাঁ। খুব অবাক হয়েছো? জি। আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সবকিছু আগে বলে দিতে পারো। এটা তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ। আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছা হয়। বিশ্বাস করলেই পারো। আদিত সাহেব কখন আসবেন? এসে পড়বে।